দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হেসান জুয়েল। স্বস্তির খবর হলো আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে। এটি ঠিক চুক্তি বলা যায় না, এটি হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। অর্থাৎ দুই দেশ 14টি পয়েন্টে তারা একমত হয়েছে। সেই একমতের বিষয়গুলো তারা স্বাক্ষর করবেন, পরবর্তীতে আগামী 60 দিন ধরে তারা আলোচনা চালাবেন একটা চূড়ান্ত চুক্তিতে যাওয়ার জন্য। যদিও আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কূটনৈতিক শব্দ চুক্তির চেয়ে ডিল শব্দটি অনেক বেশি পছন্দ করেন। একটা চূড়ান্ত ডিল যেটি হয়তো কূটনৈতিক নয় কিন্তু প্রেসিডেন্টের প্রিয় বাণিজ্যিক শব্দ, সেটি যদি অর্জন হয় তবে আমেরিকা বলতে পারবে যে আমরা একটা শেষ পর্যন্ত চুক্তি বা ডিল করেছি। কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসছে, সেটি হলো যতটা না এটি কাগজে কলমে দুপক্ষের স্বাক্ষরের উপর নির্ভর করছে তার চেয়ে বেশি হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। অর্থাৎ দুই দেশ আসলে কতটা আন্তরিক এই যুদ্ধ বন্ধর অবস্থাটি বজায় রাখতে। আমরা এর আগেও শান্তি চুক্তি দেখেছি, 8 এপ্রিল যেটি হয়েছে সেটির পরও আমরা দেখেছি হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে। ইসরায়েল এবং লেবাননের মতো গলার কাটা এটি কতটা সুরাহা হলো সেখানেও অনেকগুলো প্রশ্ন থেকে যাবে। যদি আমেরিকা এবং ইরান স্বাক্ষর করে ইসরায়েল সেটি কতটা মানবে, অর্থাৎ এই চুক্তি কিংবা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ ইসরায়েল কতটা সক্রিয় আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা, সেসব প্রশ্নগুলো নিয়েও কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা কথা বলবো। কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথিকে। আমরা তাদের সাথে আজকে এইসব বিষয়ের তাদের বিশ্লেষণ শুনবো। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন অফ সায়েন্স প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ অর্থাৎ জার্নালিজম বিষয়ের শিক্ষক প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, 14টি পয়েন্ট আজকে বেশ কিছু গণমাধ্যম, আমরা CNN সহ বেশ কিছু গণমাধ্যমে দেখছি যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হতে যাচ্ছে, সেটিখানে রিটেন টেক্সটে কি থাকছে এমন 14টি পয়েন্ট তারা বিশ্লেষণ করেছে, তারা সেটি প্রকাশ করেছে। এই 14টি পয়েন্ট পুরো বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা দূর করে দিয়ে একেবারে এই 28শে ফেব্রুয়ারির আগে যে অবস্থাটা ছিল সে অবস্থা ফিরিয়ে আনতে কতটা কার্যকর পয়েন্ট? কাকে বলছেন? জি, আপনাকে বলছি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বব্যাপী একটা স্বস্তির আসছে এই 14টা পয়েন্ট। এই 14টা পয়েন্ট বিশেষ করে আপনারা তো জানেন যে শুধু বিশ্ব নয়, আমাদের দেশে ইউনাইটেড আমেরিকাতে যে আমাদের প্রত্যেক হাউসহোল্ডে $450 বেশি খরচ হয়েছে এই যুদ্ধের জন্য, শুধু ইরান যুদ্ধের জন্য। সুতরাং আমাদের 130-এর উপরে মিলিয়ন যদি হাউসহোল্ড আমাদের থাকে তাহলে আমাদের 60,000 কোটি টাকা, তার মানে $60 বিলিয়ন আপনার আমার পকেট থেকে অলরেডি চলে গেছে শুধু যুদ্ধের জন্য, রাইট? এবং সবকিছু মিলে আমেরিকার টোটাল ক্ষতি সহ সারা বিশ্বের মোটামুটি 1 ট্রিলিয়নের কাছাকাছি যে লোকজন মারা গেছে, ধ্বংস হয়েছে ইরানের, আমেরিকার ক্ষতি হয়েছে, ওগুলা বাদে দিলাম। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে এই যে একটা আমেরিকা চাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিল বেরিয়ে আসতে, কারণ অনেকের মতে এই যুদ্ধটা ওয়াজ মোরালি রং, ইট ওয়াজ আনজাস্টিফাইড, ইট ইজ আনপ্রভোকড এবং ইট ওয়াজ আননেসেসারি এবং ইট ইজ কমপ্লিটলি ইলিগাল। এখান থেকে বেরিয়ে আসতে উনি চেষ্টা করছেন, আমি ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই। কারণ অনেকগুলো কম্পিটিটিভ ফোর্স ছিল এখানে, ইসরায়েল একটা ফোর্স, আমেরিকাতে লবি, সব মিলে ফোর্স, তার মধ্যে উনি এতে এগিয়ে আসছেন এবং আমরা এতে একটা স্বস্তিবোধ মনে করতেছি। তবে এই যে 14টা যেই মেমোরেন্ডাম আপনি লিস্টও দেখিয়েছেন, এই মেমোরেন্ডামের মধ্যে যেই গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আছে যেটা মোটামুটি আমাদের 28 ফেব্রুয়ারির আগে পৌঁছতে সক্ষম, যেটা পৃথিবীতে সবচাইতে বেশি ইমপ্যাক্ট করে, যে ওরা প্রথম তারা এগ্রি করছে যে তারা হোস্টালিটি, যেটা ইরানের সাথে ইউনাইটেড স্টেটসের এবং আদার যারা পার্টনার আছে, এই হোস্টালিটিটা তারা বন্ধ করবে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ। এবং জি, মানে কাগজে কলমে বন্ধ করবে আর কি, মানে মনে মনে তো বন্ধ হবে না। জি, এবং আরেকটা যে ইম্পর্টেন্ট, যে একে অন্যের সভরেনিটিকে, সার্বভৌমত্বকে সম্মান করবে, রাইট?
জি। আর 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে কতগুলো জিনিস তারা সমাধান করবে। এর মধ্যে ইরানের যে সমুদ্র বন্দর থেকে ওনারা যে ছিল, অবরোধ ছিল, সেটা তুলে নিবে। এতে করে ইরানও এই যাতায়াতের জন্য আপনার হরমুজ প্রণালী খুলে দিবে অ্যাটলিস্ট 60 দিনের জন্য, উইদাউট এনি শুল্ক, বা এটাকে কি বলে, ট্যাক্স বলে আর কি, শুল্ক ছাড় করে দিবে। এই যে এই জিনিসগুলো, রাইট। তারপরে আঞ্চলিক পার্টনারদের দ্বারা সৃষ্টি করা যে 300, আমেরিকা কিন্তু রাজি হয় নাই ক্ষতিপূরণ দিতে, কিন্তু অল্টারনেটলি একটা বিলিয়ন ডলারের একটা যেই ফান্ডের কথা বলেছে, তার মধ্যে অলরেডি 50% অলরেডি লোকজন বলছে যে দিবে বিভিন্ন দেশ। এটা একটা বিরাট ব্যাপার আর কি। আর সব ধরনের স্যাংশন উঠাই নিবে, তাদের ফ্রোজেন অ্যাসেট গুলো তুলে নিবে। এই যে এই কতগুলো, এটা সবগুলো মিলে মোটামুটি ইরানের ভিতরে একটা স্বস্তি এসেছে, এবং আমেরিকার মধ্যেও আমাদের স্বস্তি এসেছে, কারণ আমরা খুব ভালো ফিল করতেছিলাম না। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, উনি যেটা বলেছে G7 সামিটে, যে এই যুদ্ধ বন্ধ না হলে, এটা যদি কন্টিনিউ করতো, তাহলে একটা ডিপ্রেশন হয়ে যেত, ইকোনমিক ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন হলে 1929 সনে যে হুবারের সময় যে ডিপ্রেশন হয়েছে, সেই ডিপ্রেশন মতো হতো, এবং আমি সেই ধরনের প্রেসিডেন্ট থাকতে চাই, ইচ্ছুক না। এই যে উনি সত্যিকার ভাবে জিনিসটা বুঝতে পারছেন, এবং উনি যে কত অ্যাংরি হয়েছেন, আনহ্যাপি হয়েছেন যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর উপরে, আপনি শুনেই তো বলতে পারছেন। এবং এই কথা বলেই ফেলছে যে আমেরিকা না হলে ইসরায়েল বলে কোন দেশ থাকতো না। এই যে বিরাট একটা মারাত্মক একটা কথা বলেছে আর কি, সত্যি কথাই বলেছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি মনে করি পৃথিবী আমরা অত্যন্ত ভালো। এখন এটা কতদিন টিকবে, এটা আমার মনে হয় উভয়ের জন্য, সারা পৃথিবীর জন্য স্বার্থ সংশ্লিষ্ট, সারা পৃথিবীর জন্য এটা একটা ভালো দিক হবে যদি না এই চুক্তিগুলো সমাধান করে, সম্মিলিত হয়। এবং আমি মনে করি এতে কোনো কমপ্লিকেটেড নাই, যদি এটাকে নষ্ট না করে আর কি। এখন বুঝেন তো, নষ্ট করার লোক আছে অলরেডি। কিছু রিপাবলিকান, দুই একজন ডেমোক্রেটও বলতেছে যে না, চুক্তিটা ঠিক হয়নি, কারণ এরা দে আর অল বেনিফিশিয়ারি অফ ডিফারেন্ট লবি থেকে টাকা পেয়ে লবির জন্য ওরা কথা বলে। আর ওখানে তো ইসরায়েলের যেই কতগুলো যে ইচ্ছা ছিল যে রিজিম চেঞ্জ করা, রাইট, সেই রিজিম চেঞ্জ হয় নাই। তারা সিরিয়ার মতো ইরানকেও ভেঙে ভেঙে টুকরা টুকরা করতেছিল, তাদের চিরশত্রুকে শেষ করে দেওয়া, যাতে করে তারা যে গ্রেটার ইসরায়েল যেটা, সেই স্বপ্নটা ওদের সক্ষম হয়। সেই জন্য তারও আনহ্যাপি, রাইট। সুতরাং আনহ্যাপি লোকের সংখ্যা কিন্তু কম না, কিন্তু হ্যাপি লোকের সংখ্যা অলমোস্ট 99% পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর হ্যাপি দ্যাট এই একটা ইয়ে থেকে আমরা সরে আসছি। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যতই আমরা সমালোচনা করে থাকি, যত কিছুই বলে থাকি, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট বাইডেন, বোথ আর পার্ট অফ দি জেনোসাইড হেল্পার আর কি, এনাবলার অফ গাজা। কিন্তু এই যে জিনিসটা যে উনি বোল্ড একটা পদক্ষেপ নিছে, এটা আমেরিকার স্বার্থের জন্য নিয়েছে, রাইট। এটা বলে যে আমেরিকা ফার্স্ট। আপনি অন্যকে দেখতে গিয়ে নিজেকে তলিয়ে দিবেন, এটা তো ঠিক না। আমেরিকার জনগণ, আমি তো বললামই, 60,000 কোটি টাকা অলরেডি আমাদের পকেট থেকে চলে গেছে এই 115-20 দিনে, রাইট। এই টাকাটা তো আর ফিরে আসবে না। তারপর ইনফ্লেশন রেটটা বেড়ে যাচ্ছে, রাইট। সবকিছু মিলে মিড টার্ম ইলেকশন আসতেছে, সব কিছু মিলে আই থিঙ্ক প্রেসিডেন্ট ট্রাম্প, আই থিঙ্ক হি ডিড এ বেস্ট ডিসিশন। এবং এই উনি বুঝতে পারছেন, যদি ওনারা স্বীকার করবেন না, আমি মনে করি এটা আমাদের সবার জন্য ভালো। আমি যখন এর পরের প্রশ্নটি নিয়ে আপনার কাছে ফিরবো পরে, তখন আমি আসলে আপনার কাছে জানতে চাইবো, এই 2015 সালে যে চুক্তিটি বাতিল হলো বারাক ওবামার সময়, 118 পৃষ্ঠার চুক্তি, এটি তো আমরা চুক্তি বলতে পারি না, মেমোরেন্ডাম, 1.5 পৃষ্ঠা মাত্র, 14টি পয়েন্ট। এই 1.5 পৃষ্ঠার সাথে কোথায় আসলে পার্থক্যটা তৈরি হলো, সেটি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী আপনার কাছ থেকে জানবো। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, 14টি পয়েন্ট তো আমরা দেখলাম, আমরা পয়েন্টগুলো যখন পড়ছি তখন আমরা দেখছি যে এই পয়েন্টগুলোর আগে যেটি হয়েছে, ইরানের শীর্ষ নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, মোটামুটি সবাইকেই হত্যা করা হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ ইরানে হয়েছে। কিন্তু এখন যখন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইরান $300 বিলিয়ন পাচ্ছে, ইরানের যে সম্পদ ফ্রিজ করে রাখা হয়েছিল সেগুলো অবমুক্ত করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তেল বিক্রি করার জন্য ট্রেজারি বিভাগে ছাড়পত্র দেওয়া হবে, নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এবং একই সাথে আমরা দেখছি যে 60 দিন বিনামূল্য হরমুজ দিয়ে জাহাজগুলো চলবে। 60 দিন পর সেখানে টোল বসে কিনা সেটি তো আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। যে প্রশ্নটি করতে চাই, এই 14 পয়েন্টে আপনি ইরানের না আমেরিকার, কার বেশি লাভ দেখছেন? বেশি, আমি
প্রশ্নটি করছি, লাভটা বেশি কার? অর্থনৈতিক লাভ একরকম, কিন্তু এর ভেতরে পলিটিক্যাল লাভও রয়েছে। হুম হুম। আমরা দুটো দিকেই আমি কথা বলবো। আহ, অর্থনৈতিকটা আমি পরে আসি, ওটা স্বাভাবিক, ওটা আমরা জানি। ডক্টর পাটোয়ারি সুন্দরভাবে বলেছেন সারা পৃথিবীর উপর যে একটা ইম্প্যাক্ট হবে, হয়েছে এবং হচ্ছে। ইরানের ক্রাইসিসে চায়না, ইরানের ক্রাইসিসে এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, অন্য অন্য হাজার হাজার মানে লক্ষ লক্ষ লোক এফেক্টেড হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছুতে। তো অর্থনৈতিক ক্রাইসিস তো একটা বড় রকম রয়েছে, কিন্তু এর সাথে যে বড় রকম মানে অ্যাটাচমেন্ট বা গেইন রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল গেইন। এখন পলিটিক্যাল গেইনে আমি যেটা ইরানের পক্ষে আমি বলবো বেশি বেশি এই জন্য, ইরান জাতিসংঘ থেকে এবং ইরান পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমেরিকার ইনিশিয়েটিভে একেবারে আইসোলেটেড হয়ে, একেবারে মানে বিভিন্ন ব্যারিয়ারের ভেতরে থেকে তার তেল বিক্রি, তার অর্থনীতি, তার ইকোনমি কিছু দাঁড়াতে পারছিল না গত এই মানে অনেক বছর ধরে হচ্ছিল। ফলে যেটা হয়েছে সেটা হয়েছে যে ইরানের লাভ এই জন্য আমি বলছি যে ইরান নিজে দেশের ভেতরে একটা পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক স্ট্রাকচার এমন ভাবে তৈরি করেছে যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বেশি ডিপেন্ডেন্ট না হয়েও চলতে পারে। এই যে একটা গেইন, এটা একটা অত্যন্ত মূল্যবান গেইন ইরান গেইন করেছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে ইরান যুদ্ধেও আমেরিকা এবং ইসরায়েল, পৃথিবীর দুটো সবচেয়ে বড় শক্তি এখনকার, যারা অ্যাগ্রেসিভ, যারা অত্যাচারী, তাদেরকে ফেস করে, চ্যালেঞ্জ ফেস করে তারা দাঁড়িয়ে, এখনো পর্যন্ত ইরান দাঁড়িয়ে আছে। তাদের ইকোনমি, বিল্ডিং ভেঙেছে, অর্থনীতি ভেঙেছে, অয়েলের ক্রাইসিস ভেঙেছে, কিন্তু সাধারণ লোকের মনোবল এবং রাজনৈতিকভাবে যে তাদের যে ধর্মীয় সরকার, যে সরকারটা তারা চায় এবং ইসলামিক সরকার যেভাবে তারা করেছে, এবং তার ভেতরে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেক লোককে অধিকার দিয়েছে, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার। পলিটিক্যাল অধিকার একটু কম, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে স্ট্রাকচার দেখছি ইরানের ভেতরে, এই স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ হবে কিনা, এটা একটা বড় রকম এখন প্রশ্ন রয়েছে। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি ইরান ভালো সম্পর্ক করতে চায় এবং ইমপ্রুভ সম্পর্ক করতে চায়, তাহলে এবং তাদের এই পলিটিক্যাল স্ট্রাকচারটাকে মেনটেন করে এগিয়ে নিতে চায়, তাহলে তাদের একটা ডেমোক্রেটিক প্রসেস, তাদের একটা ডেমোক্রেটিক সিচুয়েশন তৈরি করতে হবে। এখন সেই ডেমোক্রেটিক সিচুয়েশনটা কতখানি ভাবে তৈরি হবে, এখানে ডিসিশন মেকিং কারা হবেন, মানে উপর থেকে যারা রয়েছেন, বিভিন্ন সাব কমিটিতে রয়েছেন, বিভিন্ন প্রভিন্সে যারা রয়েছেন, কিভাবে স্ট্রাকচারটা রাজনৈতিকভাবে, ডেমোক্রেটিকভাবে পরিবর্তিত হবে, এটা একটা বড় রকম গেইন। কারণ আমরা দেখেছি এই যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের ভেতরে একটা বড় রকম প্রোটেস্ট কিন্তু হচ্ছিল, রাস্তাঘাটে হাজার হাজার পুরুষ, মেয়েরা, তারা তাদের মানে হিজাব পরবে না, তাদের টারবান পরবে না, বিভিন্ন রকম হিউম্যান সোশ্যাল রাইটসের একটা বড় রকম পার্সপেক্টিভ আমরা দেখেছি। এখন ইরান যদি ইন্টেলিজেন্ট ভাবে এই সুযোগটা নেয় এবং ব্যবহার করে, যে ডেমোক্রেটিক প্রসেসকে কিছুটা অর্গানাইজড ওয়েতে পাবলিকলি, ওপেনলি এগিয়ে আসা, এবং তাতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে যদি করে। যদি না করে, ইউরোপের সাথে, এশিয়ার সাথে, চায়নার সাথে, অন্য অন্য অস্ট্রেলিয়া এবং জাপান এবং অন্য অন্য দেশ এগিয়ে আছে ইরানের সাথে সম্পর্ক ভালো করার জন্য। কাজী এই যে একটা পলিটিক্যাল সিচুয়েশন, আমি আবার আমেরিকা সম্পর্কে একটু বলবো, আমি আরো
কয়েক সেকেন্ড নেব। একটা তো বিষয় এই কি যে মানে আপনি আমেরিকা- একমত হবেন যে বিশ্লেষকরা এখন বলছে ইকোনমিক বিষয় নিয়ে আপনি যখন বলছিলেন ইরানের লাভ, যে ইরান একটা ইকোনমিক নিউক্লিয়ার অপশন পেয়ে গেছে যেটি হরমুজ, এবং প্রেসিডেন্ট ট্রাম্প G7 গিয়ে বলছেন যদি আমি এখন চুক্তি না Exactly. করতাম পুরো বৈশ্বিক অন্যদিকে একটা মন্দা তৈরি হতো, তারা এই চিরতরে হরমুজ বন্ধ করে দিত। হরমুজের খেলাটা উনি যে ইরান যেভাবে খেলেছে ওয়ান্ডারফুল। মানে সারা পৃথিবীর দুটো বড় রকম পাওয়ার, শক্তিশালী মানে পাওয়ারকে তারা একেবারে ডিসম্যান্টল করে দিয়েছে এই সিচুয়েশনে। এখন আমরা যদি আমেরিকার দিকে আসি, জি তো আমেরিকার যে গেইনটা সেটা হচ্ছে ট্রাম্পের পার্সোনাল গেইন। এটা আমেরিকার গেইনের চেয়ে ট্রাম্পের পার্সোনাল গেইন। ট্রাম্প ব্যক্তিগতভাবে অনেক লস করেছে আমার কাছে যেটা মনে হয়, সেটা উনি সেলফ সেন্টার্ড পার্সন, এথনোসেন্ট্রিক, একজন নার্সিসিস্ট। উনি নিজেরকে ভালোবাসেন, নিজে ছাড়া কাউকে উনি বোঝেন না। নিজের অর্থ, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য, নিজের সব কিছু। আপনার উনি যদি ওনার ক্যাবিনেট যদি দেখেন, ক্যাবিনেটে অনেক ইললিগাল, অনেক ইনএফিশিয়েন্ট লোক তার ক্যাবিনেটের মধ্যে রয়েছে, ক্রিমিনাল তার ক্যাবিনেটের মধ্যে রয়েছে। কেন নিয়েছে? ওনার হুকুম শোনে। অন্য যদি কেউ হয় তাহলে তার হুকুম ওইভাবে শুনবে না। উনি ডিক্টেটোরিয়াল যে রোল, ওনার যে মানে করাপ্ট, পলিটিক্যাল করাপশনের যে একটা টেন্ডেন্সি, পাওয়ার কন্ট্রোল করার যে মাইন্ডসেট, এটা এই ওয়ারে ভেঙে গেছে। এই ওয়ারে ভেঙে যাওয়ার ফলে ওরা পলিটিক্যাল রাইটটা ইসরায়েলকে বলার মতন, ইসরায়েলের ট্র্যাপে পড়ে গেছেন উনি। ইসরায়েলের কথা শুনে উনি ইরানের সাথে, ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে গেছেন। আমরা দেখেছি যে সৌদি আরব আমেরিকার কন্ট্রোলে আছে, এখন ভেনেজুয়েলা আমেরিকার কন্ট্রোলে আছে। দুটো বড় তেলের প্রোডাকশন কোম্পানি, কান্ট্রিজ পৃথিবীর মধ্যে তিনটে, আরেকটা ইরান। তো ইরানকে যদি তারা দখল করতে পারতো এবং ইরানের তেল যদি আমেরিকা নিতে পারতো বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নিতে পারতো, ইসরায়েল আর আমেরিকা, তাহলে সমস্ত পৃথিবীর তেলের কন্ট্রোলটা তার কাছে আসছে। কিন্তু সেটা তারা পারেনি। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উনি প্রেসিডেন্ট ট্রাম্প, ওনার যে এই 2 বছরে উনি ট্যারিফ নিয়ে এসছেন, সাকসেসফুল একটাও হতে পারেননি। উনি ইমিগ্রেশনের পলিসি নিয়ে এসছেন, সাকসেসফুল একটাও হতে পারেননি ভালোভাবে। উনি ইউনিভার্সিটিকে কন্ট্রোল করার, একাডেমিক সিচুয়েশনে যাওয়ার চেষ্টা করেছেন, কোনো রকম সেইভাবে এগোতে পারেননি। এইগুলো হেরে গিয়ে এই রকম একটা বড় রকম ডিফিট ট্রাম্পের জন্য হবে, ট্রাম্প জীবনে কল্পনা করেনি। ওকে, উনি ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ভাবে সাকসেসফুল হওয়াটাকে মানে তিনি ছক্কা মারতে চেয়েছিলেন, তিনি ছক্কা মারতে চেয়েছিলেন, একদম বাউন্ডারিতে গিয়ে ক্যাচ হয়ে গেছে বলছেন আপনি? মানে বাউন্ডারিতে গিয়ে কাছাকাছি গিয়ে এটি ক্যাচ হয়ে গেছে এমন কিছু? অনেকটা তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। উনি যেভাবে উনি চেষ্টা করেছেন, যেভাবে উনি প্ল্যান করেছেন, অর্থাৎ ইসরায়েলের সাথে একসাথে হয়ে উনি ভেবেছেন, আগে আমরা বলেছি যে 3-4-5 দিনে হয়তো এই ওয়ার শেষ হয়ে যাবে, এরকম একটা ধারণা তাদের ছিল। কিন্তু ইরান সম্পর্কে যে অ্যাসেসমেন্ট করতে পারেনি বোথ ইসরায়েল এবং আমেরিকা, সিআইএ এবং এদের এফবিআই এবং অন্য অন্য এজেন্সি, আসলে অনেক কিছুই পাল্টে গেছে। হরমুজটা তাদের হিসেবের মধ্যে ছিল না, কিংবা তারা ভেবেছিল চায়না এটা বন্ধ করতে দেবে না, যেহেতু এইখান দিয়ে সবচেয়ে বেশি তেল যায় চায়নাতেই, তারাই বন্ধ করতে দেবে না, এমন একটা হিসেব হয়তো ছিল। তো এই যে সিচুয়েশনটা উনি মানে পলিটিক্যাল সিচুয়েশন এবং পার্সোনাল সিচুয়েশনে, তারপরে হচ্ছে যে মিড টার্ম ইলেকশন আসতেছে, তার আনপপুলারিটিস 32-31, আজকে দেখেছি কোন কেউ বলছে যে 30-এর নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, মানে সুদূর প্রসারী কিছু প্রভাব রয়েছে, এখন এই বিষয়টি আপনি তুলে ধরতে চাইছেন। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারির কাছে শুনি, তারপর আপনার কাছে আবার ফিরবো। প্রশ্নটি করেই গিয়েছিলাম ডক্টর পাটোয়ারি, সেটি হলো যে এই 14 দফায়, এটি তো আর চূড়ান্ত চুক্তি নয়, তারপরে এটি ভিত্তি, চুক্তির ভিত্তি, এটির সঙ্গে আপনি বারাক ওবামার ইরানের সঙ্গে চুক্তির পার্থক্য কি দেখছেন? কি এমন হলো যে মাঝখানে এত কিছু করে ফেলতে হলো? কি এমন বেশি পেয়েছি?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 10 সেকেন্ড একটু প্রফেসর সাহেবের কমেন্টটা বলি, যে ডেমোক্রেসি সম্পর্কে যে উনি বলেছিলেন, যে আমি একটু আমার বক্তব্য হলো ডেমোক্রেসি বিভিন্ন ধরন আছে। হুম। ইন্ডিয়ান একটা ডেমোক্রেসি আছে, ব্রিটিশ ডেমোক্রেসি পার্লামেন্টারি, ইউএস ডেমোক্রেসি প্রেসিডেন্সিয়াল, রাইট? হুম। সব ডেমোক্রেসি যে আমাদের ফ্রেন্ড নট নেসেসারিলি। মিডল ইস্টের অলমোস্ট এভরি কান্ট্রি দ্যার ইজ নো ডেমোক্রেসি ইন দি কিংডম, দে আর আমাদের ফ্রেন্ড। সুতরাং ডেমোক্রেসি ইজ নট দ্য রিজন। Iranian democracy is a very strong democracy. In some cases better than us. Our democracy is controlled by corruption, but billionaires, military industrial complex, and all kind of lobbying group. ইরানে কিন্তু সেই কন্ট্রোলটা নাই। ইরানে কিন্তু ডেমোক্রেসি পার্লামেন্ট আছে, ইলেকশন আছে, লিডার সিলেকশন একটা প্রসেস আছে। সুতরাং ইরান ইজ দেয়ার কাইন্ড অফ ডেমোক্রেসি, রাইট? That's also I will not go to that point. So the other thing that the war যে বেনিফিশিয়ারি এখানে ইউএসএ অনেকে হয়েছে। ওই যে এই যে স্টক মার্কেট উঠানামা, হুম। সেই স্টক মার্কেট উঠানামার মধ্যে প্রেসিডেন্ট একটা কথায় স্টক নেমে যায়, আর একটা কথায় স্টক মার্কেট উঠে। উঠে। এর মধ্যে বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ডলার কিন্তু এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে, হাত পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বেনিফিশিয়ারি এর মধ্যে আছে। আবার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আমাদের সমস্ত ওয়েপন আমরা ডিপ্লিট করে ফেলেছি, এখন ওগুলো করার জন্য মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্স আমাদের বিলিয়নস অফ ডলার মেক করবে। সুতরাং বেনিফিশিয়ারি জেনারেল পাবলিক না, কান্ট্রি না, কিন্তু কিছু লোক বিলিয়নিয়াররা আরো বিলিয়নিয়ার হয়েছে। এখন আসেন আপনি জেসিপিওর কথা, 2014 যেটা হয়েছে। হুম। প্রেসিডেন্ট ওবামার টাইমে ইট টুক 20 months টু নেগোশিয়েট। এর মধ্যে আপনার পৃথিবীর সব নিউক্লিয়ার দেশ ছিল, হুম। রাইট, জড়িত ছিল। পাঁচটি। ইন এডিশন টু দ্যাট জার্মানিও ছিল, রাইট? হুম। জার্মানি ইনভলভ ছিল। তারা সবাই মিলে এটা করছে। 3.5% এনরিচমেন্টের লিমিট করে দিয়েছে। ভেরি স্ট্রং আইএই এর অবজারভেশন, এবং এটা মেনটেন করতেছিল, রাইট? তার মধ্যে কিছু কিছু স্যাংশন তার মধ্যে রয়ে গেছিল, হরমুজ প্রণালী খোলা ছিল, রাইট? না এখন কি হলো, এখন যেটা করেছে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এ যেটা আছে, ইরান একটা প্রমিস করছে, ইরান আগেও করছে, তারা কোনদিন নিউক্লিয়ার ওয়েপন চায় না, রাইট? কিন্তু তারা এটা বলেছে যে তাদের রাইট আছে, ন্যাশনাল রাইট আছে টু এনরিচমেন্ট ফর দেয়ার ওন। এটাতে কিন্তু তারা সরে নাই, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এ ওই কথাটাকে ওইভাবে ধরে নাই। লিমিটটা হয়তো থাকবে, কিন্তু তারা বলছে যে ওয়েপন তারা আগেও বলছে করবে না, এবারও বলছে করবে না। এটা প্রেসিডেন্ট ট্রাম্প মনে করে এটা তার জন্য উইন, যে আমরা যুদ্ধে গেছি, অস্ত্র যেন না তৈরি করতে পারে, সেটা তারা রাজি হয়েছে। আর যেটা নিউক্লিয়ার ডার, যেটা 60%, ইরানের হলো কি, ইরান এই সুযোগে, যেহেতু জেসিপিও বাতিল করছে প্রেসিডেন্ট ট্রাম্প, ওই সুযোগে তারা আরো টেকনোলজিটা ডেভেলপ করছে। মিলিটারি গ্রেড ইউরেনিয়াম এনরিচ করার মতো ক্ষমতা তারা অর্জন করে ফেলছে। আর টেকনোলজি তো ভাই এমন একটা জিনিস, একবার যদি আপনি তৈরি হয়, এটা থেকে যায়। দে নো হাউ টু মেক দি পার্টস, এভরিথিং ফ্রম জিরো টু। প্রফেসর সাহেব যেটা বললো, যে আপনার স্যাংশনের ফলে ইন্টারনাল যে ডেভেলপমেন্ট হয়েছে, সেলফ সাস্টেইনিং, ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। সুতরাং আমি দেখতেছি যে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় বলে আসছে যে প্রেসিডেন্ট ওবামা, এটা ডেমোক্রেটিক আর রিপাবলিকান, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পার্সোনাল ডিসলাইকিং ফর ওবামা, রাইট? সে যাই করে ওবামা ক্ষতি করে, সুতরাং ওবামার চেয়ে ভালো করতে হবে, রাইট? আই ডোন্ট থিঙ্ক ওবামার চেয়ে ভালো হবে, শেষ পর্যন্ত ভালো হবে না। তবে উনি ক্লেম করতে পছন্দ করে, উইনার হইতে পছন্দ করে। আমরা বলি যে উনি উইনার হোক। আমি পার্সোনালি মনে করি লেট হিম উইন, আই অ্যাপ্রিসিয়েট হিম, আই অ্যাডমায়ার হিম, বাট দ্যার ইজ নট দ্যাট মাচ চেঞ্জ। এবং এই যে চেঞ্জটা হলো না, কিসের বিনিময়? ওয়ার্ল্ডের $1 ট্রিলিয়ন ক্ষতি হয়ে গেছে, আমেরিকার হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে, আমেরিকান মানুষের 13 মিলিটারি পার্সোনাল মারা গেছে, অনেক ওয়েপন নষ্ট হয়েছে। এটা একটা উইন হলো, একটা উইন হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা উইন কিছু না, কিন্তু তবু আমরা যেহেতু যুদ্ধটা বন্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে, আমার মনে হয় যে নেড়া, আমাদের দেশে একটা কথা বলে না, নেড়া বেলতলায় যায় একবারই, রাইট? এই বেলতলায় গিয়ে যে আপনি কথাটা বললেন যে হরমুজ ইকোনমিক অ্যাটম বম, রাইট? যেই কোনো সময়, যেই কোনো কিছুর সময়, এই যে স্ট্রাকচার যদি ইরানের থাকে, এই স্ট্রাকচার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, রাইট? বলে গোলা মারার দরকার নাই। থ্রেট করলেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলবে যে না, ওখানে আমরা আমাদের কমার্শিয়াল ভেহিকেল আমরা যেতে দিব না। তারপরে তাদের এর মধ্যে আরেকটা জিনিস দেখেন, এই যে মিসাইল, রাইট? মিসাইলের কথা দেখছেন আপনি মেমোরেন্ডামে? নাই। প্রথম তারা শুরু করছিল
যে মিসাইল বন্ধ করতে হবে, হ্যাঁ। নিউক্লিয়ার কমাবে, নিউক্লিয়ার ওয়েপন বন্ধ করতে হবে, আর তাদের যে ইয়েগুলো হিজবুল্লাহ, হামাস, এদেরকে সব বন্ধ করতে হবে। এগুলো কিছু আছে একমাত্র নিউক্লিয়ার কথা ছাড়া? সুতরাং এটা আমরা ওই যে আমি গত সপ্তাহে বলছিলাম যে লেজে গোবরে মিশাই ফেলছি আমরা। তার তবুও এটা আমি মনে করি পৃথিবী উইন করছে, উইন করবে এটা যদি হয়। সর্বোচ্চ পৃথিবী উইন করছে, এটা একটা স্বস্তি ইউরোপিয়ানদের কাছে, এশিয়ানদের কাছে, মিডল ইস্টার্নদের কাছে। আর একটা জিনিস আমেরিকান যেটা আমি আপনাদেরকে বলি, এই যে একটা গালফ স্টেট গুলো নির্ভরশীলতা, যে কত নির্ভরশীল ছিল অ্যালায়েন্স, রাইট? ইউএস উইল প্রোটেক্ট দেম। নাও ইট প্রুভ দ্যাট ইরানকে নিউক্লিয়ার ওয়েপন দিয়া ধ্বংস না করা পর্যন্ত they are not safe because they have the weapon to disturb Saudi Arab to everyone. Now those folks, আরেকটা জিনিস নতুন আমরা শুনছেন যে ইউএই যে বোম করছে, এটা কিন্তু এতদিন স্বীকার করে নাই, না। প্রেসিডেন্ট ট্রাম্প বলে ফেলছে, রাইট? এই যে জিনিসগুলো হেটেড ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় ওরা এখন টাকা দিয়ে কম্পেনসেট করবে, এবং ইউএস এর জন্য ডিপ্লোম্যাটিক্যালি, জিওপলিটিক্যালি জি। ইট ইজ নট উইনিং, বাট ওয়ার্ল্ড ইজ গুড। এবং আমরা ভাই আরো আমাদের পকেট থেকে আরো ড্রেন হবে না, রাইট? জি, আমরা আমরা একটা ইনফ্লেশন, ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর হয়তো আরো বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ শুনবো। I'm so happy it's happening. জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন অফ সায়েন্স প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, আছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, G7 সম্মেলনে গেলেন। এই ইরান যুদ্ধের ইস্যু নিয়ে আমেরিকা বাদে বাকি যে 6টি রাষ্ট্র আছে তাদের সবার সঙ্গে কম বেশি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে হয়তো গভর্নর কার্নি বলছেন, ইমানুয়েল ম্যাক্রোর ব্যক্তিগত জীবন নিয়ে, স্ত্রীর হাতে চর খাওয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে তিনি কথা বলছেন। অর্থাৎ আমরা যদি বলি ইটালি, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, জাপান, কারোর সাথেই তো আমাদের সম্পর্ক ভালো নয়। এই ইরান যুদ্ধ পুরো বিশ্বে আমেরিকা কি আগামী দিনগুলোতে একা হাঁটতে হবে, সেই বার্তাটি কি স্পষ্ট হয়েছে? বার্তাটা খুব পরিষ্কারভাবে তার কাছে গেছে, কিন্তু উনি এটাকে গ্রহণ করবেন কিনা এবং কিভাবে ট্রিট করবেন সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিছুটা রিয়েলাইজেশন প্রেসিডেন্ট ট্রাম্পের হওয়া উচিত এবং তার অ্যাডভাইজাররা বলা উচিত। আমরা দেখেছি উনি যখন শেষে অ্যানাউন্সমেন্ট করছিলেন, প্রেস কনফারেন্স করছিলেন, তার পাশে ফরেন সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি না, ফাইন্যান্স সেক্রেটারি এবং বিজনেস কমার্স সেক্রেটারিরা ছিলেন। তাদের একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আমেরিকার এই পর্যায়ে হওয়া উচিত। একটা হওয়া উচিত, 1 নম্বর, ইসরায়েলের সাথে যে মিডল ইস্টের এবং ইরানের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে রিভাইজ করে একটা নতুনভাবে একটা সম্পর্ক তৈরি করা। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পারেন, তার 1.5 বছর এখনো রয়েছে। উনি যদি চেষ্টা করেন, কিছুটা হয়তো পারবেন কিনা জানি না, কিন্তু চেষ্টা করার উচিত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীর অর্থনীতিতে যে ইম্প্যাক্ট এই যুদ্ধ ক্রিয়েট করেছে, কারণ এটা অয়েল ওয়ার, এবং তেল হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের জীবন এবং অর্থনীতি বেঁচে থাকার একটা বড় রকম প্রয়াস হচ্ছে, ডিপেন্ডেন্সি হচ্ছে অয়েলের উপরে। তেল ছাড়া কোনো কিছু চলতে পারে না। এই ইলেকট্রিসিটি হতে আরম্ভ করে, ঘরের কুপি বাতি হতে আরম্ভ করে, গাড়ি, ঘর, বাড়ি, প্লেন, জাহাজ, যে কোনো জিনিস আমরা বলি, গাড়ি তেল ছাড়া চলতে পারে না। ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, খাবার, এগ্রিকালচার, প্রত্যেকটা জিনিসের ভেতরে তেলের একটা ডমিনেন্ট রোল রয়েছে। সেই রোলটাকে যখন এফেক্টেড হয়েছে, তখন এটার টার্ম, একটা ইম্প্যাক্ট, একটা লং টার্ম হবে। সেটা ইরান কতটুকু করতে পারবে, ভেনেজুয়েলা কতটুকু ম্যানেজ করতে পারবে, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো, আমরা জানি প্রায় 10টা মেজর এক্সপোর্টিং অয়েল প্রডিউসিং অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রি রয়েছে। তাদের ভেতরে কারা কিভাবে করবে এবং তার ভেতরে
এই যে অয়েল কোম্পানিগুলোর, অয়েল কান্ট্রিগুলোর যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, তারা কিভাবে এগিয়ে এগিয়ে আসবে, একটা বড় পয়েন্ট, এটা আসতে হবে। তেলের দাম কমে যাওয়া উচিত। কমে গেলে অর্থনীতি এবং রাজনীতি এবং সোশ্যাল, কালচারাল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব কিছু আবার একটা কিছুটা নর্মালে হবে না, কারণ অর্থনীতিতে একবার পরিবর্তন হলে ওটা সহজে খুব একটা মানে আবার পেছনে ফিরে যায় না। তো সেই অবস্থা চিন্তা করে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইরানের ফিউচার অনেক পরিষ্কার। ফিজিক্যাল মানে কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের করতে হবে, এবং করার জন্য বিভিন্ন দেশ থেকে যে সাহায্য পাবে সেটা যথেষ্ট নয়। এছাড়াও তাদেরকে নিজেদেরকে ইনভেস্ট করতে হবে, এবং বড় বড় কোম্পানিগুলো এসে হয়তো যদি হেল্প করে। যে বাধা ছিল, যে রেস্ট্রিকশন ছিল, যে ব্যারিয়ারগুলো ছিল, এই ব্যারিয়ারগুলো যদি সত্যি সত্যি চলে যায়, কারণ ইসরায়েল চেষ্টা করবে ওগুলো না চলে যাওয়ার জন্য, সেখানে একটা বড় রকম ভূমিকা থাকতে হবে আমেরিকার। কি রোল সে আমেরিকা প্লে করবে। ওকে, এখন 60 দিনে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু রিয়েল এগ্রিমেন্টে ডিটেলে প্রত্যেকটা মানে অয়েল কোম্পানিগুলো, কান্ট্রির অর্গানাইজেশনগুলো, ডক্টর পাটোয়ারি বলেছেন যে ইরানের ভেতরের লিডারশিপ ক্রাইসিস এসে গেছে। এর ভেতরে যে লিডারশিপ কে হবে, কিভাবে চলবে, ফিউচার কি হবে, তারা কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ থাকবে না রাখবে না, কি অর্থাৎ রাশিয়া এবং 28 ফেব্রুয়ারি যেমনটা ছিল সেই দুনিয়ায় আর ঢুকবে না পৃথিবী। জি, অনেক অঙ্ক এরপর চেঞ্জ হয়ে যাবে। যখন চূড়ান্ত চুক্তিটা হবে, অনেক বন্ধু বাড়বে, অনেক শত্রু বাড়বে। কে কার বন্ধু হবে সেটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আমরা যেহেতু শেষ দিকে আছি, একটু অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করে নিই। সেটা হলো যে আমরা ডেমোক্রেটদের প্রাইমারিতে দেখছি ডেমোক্রেটরা ডেমোক্রেটদের বিরুদ্ধে লড়ছেন, কেউ একজন বের হয়ে আসছেন। রিপাবলিকানদের প্রাইমারিটা মূলত রূপ নিয়েছে ট্রাম্প এন্ডোর্সমেন্ট একজনকে করছেন, তার এন্টিতে আরেকজন আছেন। কে সেখানে জিতছেন? অর্থাৎ ট্রাম্প জিতছেন না অন্য কেউ জিতছেন সেই জায়গাটাতে? জর্জিয়ার উদাহরণ যদি আমরা সবশেষে আনি, মানে এই উদাহরণগুলো থেকে আপনি কে আসলে জিতছেন? ট্রাম্পের প্রার্থীরা কি জিতছেন? মানে মধ্যবর্তী নির্বাচনে কি থাকবে রিপাবলিকানদের একটা ভালো অবস্থান? স্টিল আপনার যে মেগার মধ্যে যে এই ওয়ার্ডটার মধ্যে একটা ডিভিশন হয়ে গেছে, রাইট? মেগার মধ্যেও ডিভিশন হয়ে গেছে, বিশেষ করে নামকরা যে মিডিয়া পার্সোনালিটি, রাইট? তারা অনেকেই এই যুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, যাতে করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকেই, আপনারা তো একবার দেখেছেন যে একটা ভিডিওতে আমি দেখছি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে স্লেভ অফ আওয়ার কান্ট্রি ইজ ওয়ার্কিং স্লেভ অফ ইসরায়েল। এটা আমরা দেখছি, এটা পাবলিক, এটা বলার কিছু নেই। এইসব কারণে প্রেসিডেন্টের ব্যক্তিগত পপুলারিটিটা একটু কমছে। সুতরাং কোনো জায়গায় যেখানে মেগা বেসটা স্ট্রং, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা এন্ডোর্সড তারা আসছে, আর যেখানে তার মেগা বেসটা অত স্ট্রং না, সেখানে তারা আসতে পারে নাই। সুতরাং এটা ফাইনাল ইয়েতে দেখা যাবে যে ইলেকশনে কারা আসলে এগিয়ে যায়। তবে প্রেসিডেন্টের আগে যে আপনার 1 বছর আগে ওনার যে পজিশনটা ছিল, এন্ডোর্সমেন্টের যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা একটু কমে গেছে, কারণ রিপাবলিকানদের মধ্যে এটা নিয়ে একটা স্পিড হয়েছে, এবং ওনার যে খামখেয়ালি কথাবার্তা বলা, উনি তুচ্ছ করে কথা বলা, ন্যাটোকে আন্ডারমাইন করা, এই যে ওয়ারে যাওয়া, কারোর সাথে আলোচনা না করা, এই সব কিছু কারণেই, এবং ওনার বিশেষ করে 60% পিপল অফ আমেরিকানরা যে যুদ্ধ পছন্দ করছে না, তারা আলটিমেটলি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্লেম করে। যদিও সবাই আমরা বলি যে নেতানিয়াহু এবং মোসাদের প্ররোচনা করছেন তো আপনি, রাইট? সুতরাং ওনার পপুলারিটিটা কমছে। সুতরাং এটা ওনার যে এন্ডোর্সমেন্ট যে পাওয়ারটা, সেই পাওয়ারটা ওভারঅল কিছুটা কমিয়ে দিয়েছে। যাতে করে কারো কি সাহস হচ্ছে, মানে রিপাবলিকানদের কেউ কি শক্ত করে প্রেসিডেন্টের মতামতের বিরোধিতা করার মতো সাহস করছেন কিনা? সাহস ডিপেন্ড অন তার যে কনস্টিটিউয়েন্সির উপরে। এখানে আমেরিকান পলিটিক্স তো কনস্টিটিউয়েন্সির উপরে নির্ভর করে। তার কনস্টিটিউয়েন্সি যদি মেগা ভেরি স্ট্রং হয়, তাহলে তারা সাহস করে বলবে না, রাইট? যদি স্ট্রং না হয় তাহলে বলবে। আপনি দেখেন এই যে সেনেটর টেড ক্রুজ অ্যাবাউট দিস মেমোরেন্ডাম, রাইট? সেনেটর লিন্ডসি গ্রামের কথা আমি এখনো শুনি নাই, রাইট? এই যে তার যেই এলাকায় যাদের প্রাধান্য, তারা সেইভাবে
ওরা কথা বলে। এখানে আপনার কে কাকে সাপোর্ট করলো না করলো এটা কিন্তু আমাদের বড় কথা না, আমার কার সাপোর্ট নিয়ে আমি জিততে পারবো এটাই হলো এখানে বড় কথা। এখানে আমি মনে করি না যে ইট ইজ আপনার পলিসি বা প্রিন্সিপাল বেশি একটা কাজ করে ইলেকশন যখন আসে, যে যেখান থেকে সুবিধা নিতে পারে সেখানে সুবিধা নেয় আর কি। তবে ওনার সেই ইয়েটা এখন আর নাই বলে আমার মনে হয়। এখন সামনে ইলেকশনে দেখা যাবে মিড টার্মে কি রেজাল্ট হয়, তারপরেই ওনার নির্ভর করবে ওনার পাওয়ারটা কোথায়। কারণ ডেমোক্রেটরা যদি চলে আসে বাইদি ভাই, তাহলে তো উনি লেম ডাক প্রেসিডেন্ট হয়ে যাবে। শফিকুর রহমান, আপনি সম্ভবত কিছু একটা যোগ করতে যাচ্ছেন, একেবারে শেষ দিকে আছি। হ্যাঁ, আমি যে যোগ করতে চাচ্ছি যে আমাদের যে একদিকে রিপাবলিকান একদিকে ডেমোক্র্যাট, মধ্যে ইন্ডিপেন্ডেন্ট যে ভোটার্সরা রয়েছে, আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স এর গত 6 মাসে অনেক লোক, বিশেষ করে গত 3 মাসে এই যুদ্ধের পরে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের নাম্বার অনেক উপরে চলে গেছে, 47%, যেটা গত 20 বছরের মধ্যে রেকর্ড। মানে আগে ছিল 27, 28, 20, 30 এর নিচে। দুই গ্রুপ ছিল 34, 37 এইরকম, আর ওরা ছিল 20-র নিচে। এখন 46-এ 46, 47-এ চলে গেছে। তার মানে হচ্ছে যে ট্রাম্প হ্যাজ বিকাম ভেরি আনপপুলার। তার মানে শুধু ট্রাম্প নয়, ডেমোক্রেটরাও মানে রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দলেরই এখন একদম নিজস্ব যে কর্মী, নিজস্ব যে রেজিস্টার্ড ভোটার সেটি কমে যাচ্ছে। কারণ মানুষ তাদের এই দুই দলের অনেক পলিসির ব্যাপারে খুব বিরক্ত, বিশেষ করে ইয়াং জেনারেশনটা খুব বিরক্ত। অ্যাবসলিউটলি। কারণ ইউরোপের সাথে, চায়নার সাথে ব্যবসায়ীরা আনহ্যাপি, এগ্রিকালচার ফার্মাররা আনহ্যাপি। ফার্মারদের ফার্মস প্রোডাক্ট তো বিক্রি করতে হবে, সারা পৃথিবীতে তো তার মার্কেট থাকতে হবে, সেগুলো বন্ধ হয়ে গেছে চায়না এবং অন্য অন্য দেশের জন্য। কাজে এই যে বিভিন্ন রকম ক্রাইসিস গুলো ট্রাম্প ভেবেছেন যে উনি ম্যানেজ করে নেবেন সবকিছু, কিন্তু এটা যে সব সময় সম্ভব নয় তার একটা বড় প্রমাণ আমরা এবার দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারী, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনাদের দুজনের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।